আমাদের দেশে এখন প্রায় 61 ব্যাংকস আছে। সেই তুলনায় আপনি যদি ব্যাংকের শাখা দেখেন, শাখা ও উপশাখা মিলে 15,000 থেকে 16,000। শাখা কিন্তু অত বাড়ে না। আমি সেটা বলছি না যে শাখা বাড়াতে হবে, যেহেতু এখন ডিজিটাল ব্যাংকিং চলে আসছে, MFS চলে আসছে। ব্যাংকের দিক থেকে প্রথম যেগুলো দুর্বলতা, ব্যাংকের দুর্বলতা, সেটা হলো প্রথম হলো যে পরিচালনা পর্ষদ যদি গভর্নেন্স এনশিওর না করে, অটোমেটিক্যালি ম্যানেজমেন্টও সেটা গভর্নেন্সে ফোকাস করবে না। তো এই ব্যাংকগুলো যে আমরা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, ব্যাংক হলো অর্থনীতির মূল চালিকা শক্তি এবং পুরো দেশের মানে একটা ব্যাংক খারাপ হয়ে যাওয়া মানে ওই দেশের ব্যাংকিং সেক্টর খারাপ হয়ে যাওয়া, ওই দেশের মূল অর্থনীতি তাদের মধ্যে এটা নেগেটিভ প্রভাব আছে। এখন আমরা যদি লাস্ট 20 ইয়ার্স দেখি, 2016 বা 2014 থেকে আস্তে আস্তে ডেটোরেট শুরু করে, ড্যামেজ শুরু হয়। সে ড্যামেজটা কি? সেটা হলো যে ঋণ নিয়ে ঋণ দিচ্ছে না ফেরত। এখানে ধরেন কিছু কিছু ফিকটিশিয়াস লোনও আছে, কিছু কিছু মানে আমরা যেটাকে বাংলাদেশ ব্যাংক পরে এটা সার্কুলার দিয়েছে যে উইলফুল ডিফল্টার, দেন হ্যাবিচুয়াল ডিফল্টার, দেন সিচুয়েশনাল ডিফল্টার। তো আমরা ধরেন 2008-এ একটা ফিনান্সিয়াল রিসেশন গিয়েছে, ওর পরে আমরা উঠে আসতেছিলাম, আমাদেরও তো কিছুটা টেইল এফেক্ট হয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট সব জায়গায়। তো এখন 16-17 থেকে আবার শুরু হলো কি, ব্যাংক যেটাকে ব্যাংক লুট বলা হয় বা ব্যাংকের থেকে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে কয়েকজনের দায়িত্ব ছিল? দায়িত্ব ছিল সেন্ট্রাল ব্যাংকের, দায়িত্ব ছিল পর্ষদের বা বোর্ডের, দায়িত্ব ছিল ম্যানেজমেন্টের। সেখানে দায়িত্বে সবাই অবহেলা করেছে, যার জন্য এই ড্যামেজটা হয়েছে। এবং আপনার আরেকটা বড় যেটা কারণ হলো, যখনই আপনি মানে ব্যাংকটা তো একটা ট্রাস্টেড জায়গা, আপনি আপনার সঞ্চয় ব্যাংকে রাখছেন, সেখান থেকে আমরা নিরাপদ মনে করছেন যেখানে আপনি সেইখানে টাকা রাখলাম, কিন্তু সেই টাকাটা আপনি বিনিয়োগ করবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে, বিনিয়োগ করে সেখান থেকে যে ইনকাম করবেন সেখান থেকে আপনি আবার ডিপোজিটারদের টাকা দিবেন। তো এখন সেই মাইন্ডসেটটাই ভুলে গেছিল মনে হয় পর্ষদরা। না, আপনি যে এই যে তিনটা স্টেক হোল্ডার মোটা দাগে বললেন যে দায়ী, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক, পর্ষদ, তাহলে সেন্ট্রাল ব্যাংকের তো একটা মেজর ভূমিকা থাকে ছিল। তারা সার্ভিলেন্সটা কি সেখানে অবহেলা ছিল, সেখানে অবহেলা ছিল, বা অবহেলা বলবো না, ওভারসাইট বা ইন্টেনশন হোয়াটএভার একটা ছিল। পর্ষদরা মানে মালিকরা কিভাবে টাকাটা লুট করে? এখন মালিকরা, এখন ধরেন যারা পর্ষদে বসে, মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ, তারা যদি জানে শুনে খারাপ লোন অ্যাপ্রুভ করে, তার মানে দেয়ার আর সাম ভেস্টেড ইন্টারেস্ট অন দ্যাট, আদারওয়াইজ তো এটা হওয়ার কথা না। সেটাই হয়েছে। আরেকটা যেটা মূল সমস্যা হয়ে গেল, আমরা যখন কোভিডের ধাক্কায় আসলাম, তখন কিন্তু একটা মানে ব্যাংকিং সেক্টর অনেকেই যারা এন্টারপ্রেনার বা অনেক মিল কারখানা খারাপ অবস্থায় চলে গেল, বন্ধ হয়ে গেল। তখন বাঁচাবার জন্য তাদেরকে অনেক কিছু আমরা বাংলাদেশ ব্যাংক, সরকার মিলে সাহায্য করেছে। কিন্তু ওখানেও কিন্তু গলদ আছে, ওখানেও আর যে এফেক্টেড হয় না সেও কিন্তু ওই সুবিধাটা পেয়েছে দেখা যায়। তো এখন সবচেয়ে বড় যেটা আমি দেখলাম যে লিকুইডিটি ক্রাইসিস যেটা হলো, যে আমার টাকা আমি উঠাতে পারছি না ব্যাংক থেকে। কেন হলো? এটা আমি আগেও বলেছি যে কখনো যখন বাংলাদেশ ব্যাংক, আগে আমি বলছিলাম, এখন না, যে বলে দিচ্ছে কোনটা দুর্বল ব্যাংক কোনটা সবল ব্যাংক, তখন ন্যাচারালি আপনি দুর্বল ব্যাংকের তো টাকা রাখবেন না। এখন একসাথে যদি, যেটাকে আমরা ব্যাংক রান বলি, একসাথে যদি এসে সবাই একদিনে, আগে সবসময় উইথড্রল হতো 2 কোটি টাকা, এখন 10 কোটি টাকা, তখন সেটা লিকুইডিটি ক্রাইসিস হবেই। না, ব্যাংকের তো এইটাই নেচার। আপনি যখন এটাকে দুর্বল বলবেন, তখন তো মানুষের মধ্যে এক ধরনের একটা মিসট্রাস্ট তৈরি হবে, তখন তারা সবাই একসঙ্গে টাকা আনতে যাবে। অ্যাবসলিউটলি, এটাই আর একটা লিকুইডিটি ক্রাইসিস হলো। সেকেন্ড হলো যখন খেলাপি ঋণ, ধরেন আজকে পুরো বাংলাদেশে আমরা খেলাপি ঋণ বলছি 36%।
অনেক ব্যাংক আছে যারা উইন্ডো ড্রেসিং করেছে, যেটাকে আমরা বলি যে হয়তো 10% খেলাপি ঋণ হয়েছে কিন্তু 9-6 করে বুঝিয়ে দিয়েছে 5%, সেখানে ডিভিডেন্ডও দেওয়া হয়েছে। এখানে অনেকে আইনের ফাঁক বা পলিসির ফাঁক ইউজ করেছে।